এসকিউডি আরে এসটিডি এসটিডি ডকুমেন্ট ডকুমেন্ট এসটিডি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আর এসটিডি কি আছে জানা দরকার নেই এটা আপনারা ওয়েবসাইট থেকে রিভিউ নিতে পারবেন আরেকটা মেথড কি বলছি আরেকটা মিনিংটা কি ভেরি গুড রিকোয়েস্ট ফর কোটেশন মেথডের রিকোয়েস্ট ফর কোটেশন মেথড ডকুমেন্টটা এসকিউডি স্ট্যান্ডার্ড কোটেশন ডকুমেন্ট স্ট্যান্ডার্ড কোটেশন তারপরে আর কিছু বলছিলাম ওটিএম এর ওটিএম আর তো আসছে ওটিএম আর একটু নিয়ে দেখতে বলতেছি ওটিএম আর একটু একটু পার্থক্য আছে ওটিএম এ যদি আপনি একাধিক টেন্ডার হয় আপনি একাধিক অর্থাৎ একটা দুইটা তিনটা বা পাঁচটা আটটা দশটা এরকম একাধিক টেন্ডার মূল্যায়ন করেন করার পরে একটা টেন্ডারে যদি রেসপন্সিভ হয় কারণ সামঞ্জস্যপূর্ণ তাকে আপনি নোয়া দিতে পারেন চুক্তি করতে পারেন আর আরেকটুতে পাঁচটা বিতরণ আর তিনটা রেসপন্সিভ এটা মনে থাকবে আচ্ছা আরেকটু হলো পিপিআর এর অংশ এখন আরেকটু আমরা টাকাটা তো জানতে হবে তাই না আরেকটু কয়ার লিমিটটা জানতে হবে আরেকটুটা হলো গুডসের ক্ষেত্রে 3 লক্ষ টাকা পর্যন্ত যদি গুডস করে করি তাহলে আমরা আরেকটু করতে হবে 3 লক্ষ বেশি হলে এটা আরেকটু যা থাকবে না গুডসে আর ওয়ার্কসে 6 লক্ষ মনে থাকবে আরেকটু সীমাটা কত গুডসে 3 লক্ষ আর ওয়ার্কের ক্ষেত্রে 6 লক্ষ আর ওয়ার্কের ক্ষেত্রে 6 লক্ষ এটা রাজস্বের ক্ষেত্রে ঠিক আছে আর এরপর আমরা ডিপিএফ এর কথা বলছি ডাইরেক্ট প্রকুরমেন্ট না ঠিক আছে ডাইরেক্ট প্রকুরমেন্টের কোনো ডকুমেন্ট লাগে না ঠিক আছে বিজ্ঞপ্তি লাগে না কারো কাছে আপনার জবাব দিতে হতো না শুধু 300 কমিটি করে সরাসরি ক্রয় করবেন যদি একক প্রতিষ্ঠান হয় একক যদি সরকারি প্রতিষ্ঠান হয় সরাসরি সরকারি প্রতিষ্ঠান যাবে তারপরে আরেকটা কি বলছি 50 লক্ষ টাকা আর 5 কোটির বেশি না এক বছর ঠিক আছে এখন একটু সার্ভিস নিয়ে আমরা কথা বলি ঠিক আছে আমরা তো গুডস ওয়ার্কস নিয়ে কথা বললাম সার্ভিস তো আমরা জানি সেবা সার্ভিস যে আমরা ক্রয় করি সার্ভিস ক্রয়ের ক্ষেত্রে মনে রাখবেন কখনোই বিজ্ঞপ্তিতে দেওয়ার পরে কোনো ডকুমেন্ট বিক্রি করা লাগে না সার্ভিস সার্ভিসের ক্ষেত্রে প্রথমে আমরা যদি চাই যে আমরা ইউআই সার্ভিসে আমরা প্রথমে কি করি ইউআই এক্সপ্রেস অফ ইন্টারেস্ট অর্থাৎ আমি বাড়ে 10টা বিল্ডিং করব 5টা বিল্ডিং করব আমি বললাম যে আমার এই জাতীয় এত স্কয়ার মিটার এই মানের বিল্ডিং করার জন্য আমরা ডিজাইন সুপারভিশনের যারা এক্সপার্ট তাদের থেকে আমরা আগ্রহ ব্যক্ত বা ইন্টারেস্ট আহ্বান করি তখন কি করবো অনেকগুলো প্রতিষ্ঠান দাখিল করবো যে আমি এত বড় একটা আছে আমি এতগুলো ডিজাইন ফার্মাতে আমার এতজন ইঞ্জিনিয়ার আছে এতজন ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার এতজন আর্কিটেক্ট আছে এত বছরে সে দিয়েছে কি করলো ইওয়াই দিও এর মিনিং কি এক্সপ্রেস অফ ইন্টারেস্ট এটা লেখারও দরকার নেই এটা জাস্ট জানার জন্য বলবো কারণ সার্ভিস প্রকিউরমেন্ট তো আপনাদের বুঝতে হবে তাহলে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দিল আগ্রহ ব্যক্ত করো যেটাকে বাংলায় বলি দাখিল করলো করার পরে আপনি বলছিলেন যে আমি মার্কিং করব তো ইউআই এবং আরএফপি মূল্যায়নের ইয়ে হলো 80-20 স্ট্যান্ডার্ড 80 হলো টেকনিক্যাল মান আর 20 হলো ফিনান্সিয়াল আর যদি আপনি 80 পরে 90 পর্যন্ত নিতে চান তাহলে আবার ওই যে মন্ত্রী পরিষদের বা ওই যে কি বলে উপদেষ্টা পরিষদের বর্তমানে অনুমোদন দিতে হবে আর 80 পর্যন্ত হলে অনুমোদন দিতে হবে না টেকনিক্যাল মান এখন ইউআই দেওয়ার পরে আপনি কি করবেন শর্ট লিস্ট করবেন শর্ট লিস্ট করার পরে যারা উত্তীর্ণ হইল ওখানে বলা আছে উত্তম অতি উত্তম বা ইংলিশে যদি লেখেন এক্সট্রাঅর্ডিনারি তারপরে মিডিয়াম এরকম লিখে থেকে পুয়ার যারা বাতিল যাবে ঠিক আছে হওয়ার পরে আপনি যারা কোয়ালিফাই করলো তাদেরকে আপনি আরেকটি দিন বুঝতে অসুবিধা হচ্ছে না স্যার আমরা সার্ভিস নিয়ে কথা বলতেছি হ্যাঁ বুঝতে তো কথা বললাম মেথডে এখন সার্ভিসের কোন মেথড কিভাবে করবে সার্ভিসটা কি আমরা জানলাম তো তাই না এখন যারা ওই যে ইউআই এক্সপ্রেস হইতে দাখিল করছিল পত্রিকা বিজ্ঞপ্তি দেখে তাদেরকে আমরা কি করলাম বাছাই করে শর্টলিস্ট করে যারা যোগ্য তাদেরকে আমরা আরএফপি দিব ওই যে নাম্বারের ভিত্তিতে 80-20 অর্থাৎ প্রথম ইউআই শর্টলিস্ট করবেন আপনি যে কারা যোগ্য আপনি যে যে কোয়ালিফিকেশন বলছিলেন যে তোমার 20 বছরের ফার্মের অভিজ্ঞতা 20 বছর হতে হবে এবং আমার 10 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং করার অভিজ্ঞতা থাকতে হবে এটা একটু ক্লিয়ার রাখেন হ্যাঁ প্রথম যে একটা সার্ভিস ফার্মকে দিবেন প্রথম শর্টলিস্টে কিন্তু নাম্বারের ভিত্তিতে হবে না প্রথমটা হবে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার উপরে কোয়ালিফিকেশনটা কি আমি ইউআই বিজ্ঞপ্তি দেওয়ার সময় পত্রিকাতে দিলাম তখন বলে দিয়েছিলাম যে আমার 15 বছর বা 20 বছরের অভিজ্ঞতা লাগবে এতজন আর্কিটেক্টের এই অভিজ্ঞতা সম্পন্ন এতজন আর্কিটেক্ট লাগবে এতজন সিভিল ইঞ্জিনিয়ারের এই অভিজ্ঞতা সম্পন্ন লাগবে এত বছরের অভিজ্ঞতা এরকম করার পরে
এই ফুলফিল বা অর্থাৎ এই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যারা পূরণ করলো ওই ফার্মগুলোকে আমরা যোগ্য হিসেবে নিব। নেওয়ার পরে যারা যোগ্য হলো তাদেরকে আমরা আরএফপি দিব। আরএফপি মানে বুঝেন তো, আরএফপি রিকোয়েস্ট ফর কোটেশন, অর্থাৎ একটা ডকুমেন্ট করে দিব। ওই ডকুমেন্টে আমার আরএফপি আপনি যে কোনো ওয়েবসাইটে পিপিটিও বা পিপিএর ওয়েবসাইট থেকে আপনি দিতে পারবেন। নিয়ে আপনি আরএফপিটা কাকে দিবেন? ওই যারা যোগ্য ছিল, তখন তারা আরএফপিটা পূরণ করে আপনার এখানে দাখিল করবে। আরএফপিতে একটা সময় দিবেন আপনি। দাখিল করার পরে তখন কি করবেন? এটা ওপেনিং করবেন। ওপেনিং কারা করবে? কমিটি। তো এটা হলো যেহেতু প্রপোজাল প্রস্তাব, এটা হবে পিওসি কমিটি, ঠিক আছে? সংখ্যা ঠিক আছে আগের মধ্যে। আর এটা প্রপোজাল ওপেনিং করার পরে ইভালুয়েশন হবে পিইসি এর মাধ্যমে। ওই যে পিইসি এর কোন সাবধান, এটা হবে পিইসি। তবে খেয়াল রাখবেন আরএফপি বিক্রি হবে না, ঠিক আছে? ফ্যাসিলিটি থেকে দেখছি আরএফপিও বিক্রি করে হচ্ছে 1000 2000 3000 500 টাকা করে। সার্ভিসের এবং আরএফপিও ডকুমেন্ট কোনো সময় বিক্রি হয় না, ঠিক আছে? এই কথাটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এরা প্রথম ধাপ হলো আমি ইউআই দিব, দ্বিতীয় ধাপ হলো যারা যোগ্য তারা আরএফপি দিব। আরএফপি সাবমিট করার পরে পিওসি কর্তৃক খোলা হবে। পিওসি মানে কি? প্রপোজাল ওপেনিং কমিটি। এরপরে চূড়ান্ত মূল্যায়ন করবে পিইসি, প্রপোজাল ইভালুয়েশন কমিটি। করার পরে ওই যে ওই মূল্যায়নটা হবে 80-20 তে। আরএফপি দেওয়ার পরে যে আপনি চূড়ান্ত মূল্যায়ন করবেন, আর 80 থাকবে ফিনান্সিয়াল নাম্বার, আর 20 থাকবে ফিনান্সিয়াল নাম্বার, 80 থাকবে টেকনিক্যাল। তো এগুলি করার পরে তাকে চূড়ান্ত করবে। আচ্ছা, এখন অনেকগুলো পদ্ধতি আছে, আর শেষ করে দিই আপনাদেরকে। এই যে মেথডগুলো, সার্ভিসের যে মেথডগুলো হলো, প্রথম মেথড হলো কিউসি বেস, কোয়ালিটি কস্ট বেস। আমি আগেই বলছি, মাথা ভুল হয়ে যাবে মুখস্থ করতে, শুনুন। কিউসি বেস, কোয়ালিটি কস্ট বেস, এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কোয়ালিটি ও কস্ট সব ঠিক থাকে। এখন ফিক্সড বাজেট যে আমি দিয়ে দিলাম 20 টাকা দিয়ে তুমি এত করে বিল্ডিং ডিজাইন করে বলে, তাহলে ওই ফিক্সড বাজেট, তখন ফিক্সড বাজেট হলো ওই ফার্মগুলোকে জানাই দিতে হবে, তখন কম্পিটিশনে যে কম দিল তাকে। তারপরে হলো আদার মেথড, এই দুটো মেথড ছাড়া এদের কনসালটেন্টের কোয়ালিফিকেশন থাকবে, লিস্ট কস্ট থাকবে সিঙ্গেল সোর্স থেকে। তবে সিঙ্গেল সোর্স বেসে গেলে আপনি ফার্মের ক্ষেত্রে 20 লাখ আর পার্সনের ক্ষেত্রে 10 লাখের বেশি যাইতে পারবেন, ঠিক আছে? অনেক সময় আমরা বলি না আমার সবই আছে, আমার একজন আর্কিটেক্ট লাগবে ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে আমি সিঙ্গেল সোর্সে যাচ্ছি। আমি চিন্তা করলাম যার 20 বছর অভিজ্ঞতা আছে তার থেকে নিব, তাহলে বইয়ের একজন প্রফেসর 20 বছর সরাসরি তার সাথে আমি কথা বললাম, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে এটা ফার্ম যদি হয় যে ওই ফার্মেরই শুধু এই কাজের অভিজ্ঞতা আছে, ফার্মের ভিতরে 20 লক্ষ টাকার আর্থিক বেশি হলে আমি চাইতে পারবো। আর যদি ব্যক্তি কনসালটেন্ট নেই 10 লক্ষের বেশি না। আচ্ছা, আরেকটা বিষয় হলো সার্ভিসের ক্ষেত্রে এই যে কনসালটেন্ট বা ফার্ম নিব, কয়টা নিব? আমরা তো ওটিএমে তো গোস্টের ওয়ার্কশপ ইয়ার মধ্যে তো বলছিলাম যে একটা হলেও হয়, ঠিক না? একাধিক দরপত্র, একটা হলে মানে কি একটা সাবমিট করছে তা না, একাধিক টেন্ডার হলো, কিন্তু একটাকে আপনি সামঞ্জস্য হলো ওটিএমে দেওয়া যায়। আর কিছু লাগে করা 3টা। আর সার্ভিসে কি করছি? ফার্ম বা ব্যক্তি এই যে দেখ মিনিমাম 4 আর ম্যাক্সিমাম 7, ঠিক আছে? এখন এই কারা কারা পরীক্ষা নিয়ে টেনশন করতেছেন বলেন? হ্যাঁ, কেন পরীক্ষা নিয়ে টেনশন করেন? এটা প্রফেশনাল জানি, শুনেন। আচ্ছা,